হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। প্রায় বছরখানেক আগে এই বইটির একটি রিভিউ আমি আমার চ্যানেলে করেছিলাম। বইটি রাজু শেঠের লেখা ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম। বইটি বেসিক্যালি WBCS এর সিলেবাসকে ফোকাস করে লেখা হলেও যারা SLSTর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আমি স্ট্রংলি এই বইটি রেকমেন্ড করেছিলাম, এবং তোমরা অনেকেই জানিয়েছিলে যে এই বইটি তোমাদের যথেষ্ট উপকারে এসছে। যেহেতু এই বইটি কেবলমাত্র ভারতের ইতিহাসের সিলেবাসকেই কভার করেছে, তাই ইউরোপের ইতিহাসের জন্য এই ধরনের একটি বইয়ের অভাব তোমরা বোধ করছিলে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করে জানতে চেয়েছিলে যে স্যার, ইউরোপের ইতিহাসের জন্য এই রকম ওয়ান লাইনার ইনফরমেটিভ কোনো বই কি আপনার জানা আছে? তো এতদিন তার কোনো সদুত্তর আমি দিতে পারিনি। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের সেই সকল প্রশ্নের কিছুটা সদুত্তর দেবার। বেশ কয়েকদিন আগেই এই বইটি আমার হাতে এসছে, এবং আসার পরেই আমি আমার ইউটিউব ও ফেসবুক পেজের কমিউনিটিতে এর একটি ছবি শেয়ার করি এবং তোমাদেরকে জানাই যে এর একটি রিভিউ আমি আমার চ্যানেলে আপলোড করতে চলেছি। তো তোমাদের মধ্যে অনেকেই এই বইটি দেখার আগ্রহ প্রকাশ করেছো, এবং একজন স্পেশালি জানতে চেয়েছিলে যে স্যার, আধুনিক ইউরোপের ইতিহাস জীবন মুখোপাধ্যায়ের যে টেক্সট বইটি আছে তার সাথে এই বইটির কিন্তু একটু তুলনা করবেন। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কোন বইটির কথা বলছি। এই হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের আধুনিক ইউরোপের বই, যে বইটিকে আমি SLST প্রিপারেশনের জন্য ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে 1 নম্বর রেকমেন্ডেড বই হিসেবে বলে থাকি। তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে এই বইটি যারা পড়ছো তাদের কি আদৌ এই বইটি কেনার প্রয়োজন আছে কিনা। তাহলে চলো এই বইটিকে আমরা আরেকটু ডিটেলে দেখার চেষ্টা করি। বইটির প্রচ্ছদেই বইটি সম্পর্কে বেশ কিছু ধারণা দেবার চেষ্টা করা হয়েছে। যেমন বইটি লিখেছেন স্যার বিক্রম সর্দার, শিরোনাম হচ্ছে আধুনিক ইউরোপের ইতিহাস। টাইম ফ্রেমটা খেয়াল করবে 1789 to 1945, অর্থাৎ ফরাসি বিপ্লব থেকে শুরু হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। SLSTতে যারা 9-10 পরীক্ষায় বসবে তাদের সিলেবাস তো অবশ্যই কভার হবে, যারা 11-12 বসবে তাদের সিলেবাসও কভার করা হয়েছে। এই বইটি সম্পর্কে আরও দুটি কথা বলা আছে, যে ইন দ্য কম্পিটিটিভ কনটেক্সট, অর্থাৎ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে এই বইটিকে লেখা হয়েছে। এবং এখানে বলা হয়েছে কমপ্লিট রিভিল থিওরি উইথ কনভেনশনাল অ্যাডিকুয়েট MCQ, মানে থিওরি পোর্শনও থাকছে এবং তার সাথে প্রথাগত পর্যাপ্ত MCQ এই বইতে রাখা হয়েছে। বইটি দেখো প্রকাশিত হয়েছে অক্সিজন বুকস থেকে, এবং এর এডিশন হচ্ছে 2024-2025। বইটির যে প্রিন্টেড প্রাইস তা রাখা হয়েছে 400 টাকা। যদিও আমি প্রকাশনীর সাথে কথা বলেছিলাম, ওনারা বলেছেন যে কলেজ স্ট্রিটে এই বইটি 30 থেকে 35% ডিসকাউন্ট পর্যন্ত পাওয়া যেতে পারে, অর্থাৎ এর দাম তখন 270-80 টাকার মধ্যে পড়বে। যারা কলকাতা থেকে অনেক দূরের জেলাতে থাকো তারা বইটি চাইলে অনলাইনেও পারচেস করতে পারো। ফ্লিপকার্ট এবং অ্যামাজনেও বইটি অ্যাভেলেবেল আছে। এর পারচেস লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব। এবার তোমরা বইটির থিকনেস খেয়াল করো। বইটি মোটামুটি এইরকম চওড়া, আর এর পেজের সংখ্যা হচ্ছে 339। বইটির পেজের যে কোয়ালিটি তা কিন্তু বেশ ভালো, এবং এই বইটির সামগ্রিক যে প্রিন্টিং বা উপস্থাপনা এবং ফন্ট যা ব্যবহার করা হয়েছে এই ছাপার কাজে তা কিন্তু যথেষ্ট ভালো, পড়তে কোনো অসুবিধা হবে না। বইটির ভিতরের যে বাইন্ডিং তা এখনও পর্যন্ত আমার বেশ ভালোই মনে হচ্ছে, তবে শুরুর দিকের যে অংশ তা কিন্তু এই কয়েকদিনেই একটু খুলে খুলে আসছে। যদিও আমি বইটি যে খুব ব্যবহার করেছি তা না, শুধু দেখার জন্য যতটুকু সময় নিয়েছি ততটুকুই। তো এইটা আমি পাবলিশিং হাউসকে বলবো যে দেখার জন্য যে পরবর্তী যে বইগুলো বেরোবে তার বাইন্ডিং যেন আরেকটু বেটার করা যায়। এবার বইটির কন্টেন্ট আমরা একটু ভালোভাবে দেখে নিই। প্রথমেই যেটা দেখব তা হচ্ছে লেখকের পরিচিতি। স্যার বিক্রম সর্দার, উনি হচ্ছেন হিস্ট্রিতে MA, B.Ed করেছেন, নেট এবং সেট কোয়ালিফাইড। উনি একজন স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। এই বইটি ছাড়াও উনি PSC ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ওপর একটি বই লিখেছেন। বইটি সূচিপত্র দেখো। সম্পূর্ণ বইয়ের কন্টেন্টকে এখানে 20টি চ্যাপ্টারে ভাগ করা হয়েছে।
প্রথমে আছে আধুনিক ইউরোপের পটভূমি বা প্রাককথন, তারপর ফরাসি বিপ্লবের কয়েকটি দিগন্ত, নেপোলিয়ন বোনাপার্ট, ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এখানে বেসিক্যালি ভিয়েনা কংগ্রেস এবং মেটারনিক সিস্টেম সম্পর্কে আমরা জানব। 1830 ও 1848-এর বিপ্লব, ফ্রান্সের ইতিহাস ও তৃতীয় প্রজাতন্ত্র। এই চ্যাপ্টারে বেসিক্যালি তৃতীয় নেপোলিয়নের সময়ের ফ্রান্সের ইতিহাস সম্পর্কে আমরা জানব। এরপর হচ্ছে ইতালির ঐক্য আন্দোলন, জার্মানির ঐক্য আন্দোলন, শিল্প বিপ্লব, নতুন রাজনৈতিক মতাদর্শ, সাম্রাজ্যবাদ ও ইউরোপের উপনিবেশ বিস্তার, পূর্বাঞ্চল সমস্যা, ইউরোপের সামরিক মেরুকরণ, প্রথম বিশ্বযুদ্ধ ও শান্তি সম্মেলন, জারতন্ত্রের শাসনে রাশিয়া, রুশ বিপ্লব, ইতালিতে ফ্যাসিবাদের উত্থান, জার্মানিতে নাৎসিবাদের উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ। এছাড়াও পরিশিষ্ট অংশটাও খুব কার্যকরী, আমার বেশ পছন্দ হয়েছে। এবং সর্বশেষ আছে বিগত বছরের প্রশ্নাবলী, আমরা সবটাই দেখব। এই 20টি চ্যাপ্টারের মধ্যে চলো আমরা কয়েকটি চ্যাপ্টার একটু ডিটেলে দেখে নিই। যেহেতু এসএলএসটির সিলেবাস শুরু হয় ফরাসি বিপ্লব থেকে, তাই ফরাসি বিপ্লবের যে চ্যাপ্টার এটা দিয়ে আমরা শুরু করছি। দেখো, এখানে প্রথমে আছে ফরাসি বিপ্লবের কারণ, তারপরে রাজনৈতিক কারণ, এবং পয়েন্ট পয়েন্ট করে ওয়ান লাইনার ওয়েতে বিভিন্ন বিষয়গুলোকে দেওয়া আছে। শাসন ব্যবস্থার দুর্বলতা, অভিজাত ও যাজক শ্রেণীর প্রভাব, প্রাদেশিক সভার ক্ষমতা, দুর্নীতিগ্রস্ত আইন ও বিচার ব্যবস্থা, বৈদেশিক নীতি। এখানে দেখো এক নজরে পূর্ব রাজবংশের তালিকা, এছাড়াও টুকরো কথা বলে কিছু গুরুত্বপূর্ণ জিনিসকে অ্যাড করা হয়েছে। এরপরে হচ্ছে সামাজিক কারণ, একটা ডায়াগ্রাম করে ফ্রান্সের সেই সময়কার সমাজ ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে। প্রথম স্টেট, অভিজাত সম্প্রদায়, দ্বিতীয় স্টেট, এরপরে হচ্ছে দ্বিতীয় স্টেটকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রাচীন বনেদি ঘরের অভিজাত, গ্রামীণ অভিজাত, চাকরিজীবী অভিজাত। তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেট, তাদেরকে আবার ভাগ করা হয়েছে বুর্জোয়া। বুর্জোয়াদের মধ্যে উচ্চ বুর্জোয়া, পেটি বুর্জোয়া, নিম্ন বুর্জোয়া। কৃষকদের মধ্যে আবার ভাগ স্বাধীন কৃষক, ভাগ বা বর্গা কৃষক, খাজনা চাষি বা রেন্টিয়ার, এছাড়া ভূমিদাস। এখানে সাঁকুলতদের কথা বলা আছে। অর্থনৈতিক কারণ এবং সেগুলোকেও পয়েন্ট করে করে লেখা আছে। এরপরে দার্শনিকদের ভূমিকা, ভলতেয়ার, মন্তেস্কু, রুশো দার্শনিকদের সম্পর্কে আবার সংক্ষেপে তাদের জীবনীকে তুলে ধরা হয়েছে। বিশ্বকোষ গোষ্ঠী। তোমরা যেটা খেয়াল করবে যে এই বইতে কিছু কিছু জায়গায় এক নজরে বলে লেখা আছে, কিছু কিছু জায়গায় টুকরো কথা বলে লেখা আছে, এবং নলেজ অরবিট, এই রকম 2-3টে সেকশন করে বেশ কিছু গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ইনফরমেশনকে অ্যাড করা হয়েছে। এরপরে দেখো বৈদেশিক প্রভাব, অর্থনৈতিক সংকট থেকে মুক্তির চেষ্টা, অভিজাত শ্রেণীর বিদ্রোহ, স্টেটস জেনারেলের অধিবেশন, বুর্জোয়া বিপ্লবের গতি। আবার এখানে এই যে এক নজরে যে সেকশন, ষোড়শ লুইয়ের বিভিন্ন অর্থমন্ত্রী এবং তাদের সময়কাল, কার্যকাল দেওয়া আছে। নলেজ অরবিট খুব ইম্পর্টেন্ট। যেমন চার্লস ডিকেন্স তার আ টেল অফ টু সিটিজ গ্রন্থটি ফরাসি বিপ্লবের পটভূমিকে কেন্দ্র করে রচনা করেন। মানে এই রকম বেশ গুরুত্বপূর্ণ ইনফরমেশনকে নলেজ অরবিট, এক নজরে, টুকরো কথা বলে উনি অ্যাড করেছেন। গণবিপ্লব, প্যারিসের বিদ্রোহ, এই যে এক নজরে বাস্তিল দুর্গ, এবং বাস্তিল দুর্গ সম্পর্কে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন অ্যাড করা হয়েছে। কৃষক শ্রেণীর বিপ্লব, মহা আতঙ্ক। এরপরে বিপ্লবের অগ্রগতি প্রসঙ্গে সামন্ত প্রথার বিলোপ, নারীদের অভিযান। এরপর হচ্ছে ফরাসি সংবিধান সভা। এখানে আছে সংবিধান প্রণয়ন, সামন্ত প্রথার বিলোপ, ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র, সংবিধান সভার কার্যাবলী, বিভিন্ন কার্যাবলী এখানে লেখা আছে পয়েন্ট পয়েন্ট করে। এখানে পয়েন্ট করা আছে দেখো, বিপ্লবের নতুন গতি, বৈপ্লবিক পরিস্থিতি, রাজার পলায়নের ব্যর্থ প্রয়াস, সেপ্টেম্বর হত্যাকাণ্ড, জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন। আর বলছি না, এবার তোমরা একটু খেয়াল করো। এই যে নলেজ অরবিট, এই সেকশনগুলো এক্সেলেন্ট এবং যথেষ্ট কাজের।
এই চ্যাপ্টারের শেষে এইবার টেস্ট ইয়োরসেলফ বলে বেশ কিছু এমসিকিউ অ্যাড করা হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করো, বিশিষ্ট ব্যক্তিবর্গের মন্তব্য। তো ফরাসি বিপ্লব সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকরা কে কী বলেছেন সেটাকে এক জায়গায় দেওয়া আছে। পরীক্ষার পার্সপেক্টিভ থেকে কিন্তু এই সব জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ফরাসি বিপ্লবের চ্যাপ্টারটা তো দেখলাম, চলো আর একটা চ্যাপ্টার দেখি। সপ্তম অধ্যায়ে দেখো ইতালির ঐক্য আন্দোলন, এবং এই চ্যাপ্টারটার যে প্রেজেন্টেশন সেটা তোমরা খেয়াল করবে। এই সম্পূর্ণ বইয়ের প্রেজেন্টেশন এক কথায় এক্সিলেন্ট এবং টু দ্য পয়েন্ট। দেখো ইতালির ঐক্য আন্দোলন, নেপোলিয়নের শাসনে ইতালির পরিবর্তন, ভিয়েনা চুক্তি দ্বারা ইতালীয় জাতীয়তাবাদের অবদমন, পয়েন্টগুলো করা কি সুন্দরভাবে একটু খেয়াল করো। এছাড়াও ভিয়েনা সম্মেলনের পর ইটালিকে যে ভাগ করা হয়েছিল সেগুলো এখানে দেখানো হয়েছে। ইতালির ঐক্যের পথে বাধা, ইটালির ঐক্য আন্দোলনের প্রথম পর্যায়ে এখানে কার্বোনারি দল সম্পর্কে, গুপ্ত সমিতি যে কার্বোনারি তাদের সম্পর্কে এখানে লেখা আছে। এক নজরে রিসর্গিমেন্টো। এবার ম্যাথসিনির অবদান, ম্যাথসিনির সামান্য বায়োডাটা এখানে দেওয়া আছে, এরপরে ওনার অবদান। আর নলেজ অরবিটগুলো তো এক্সেলেন্ট। এখানে কাভুর সম্পর্কে বলা আছে, এরপর জোসেফ গ্যারিবোল্ডির যে অবদান। ইটালির ঐক্য আন্দোলনে বিদেশি শক্তির ভূমিকা, এখানে ইটালির ঐক্য আন্দোলনের একটা সময় সারণীও অ্যাড করা হয়েছে। এরপর হচ্ছে টেস্ট ইয়োরসেলফ পোর্শন, যেখানে বেশ কিছু এমসিকিউ অ্যাড করা হয়েছে, এবং এই সমস্ত এমসিকিউ এর যে আনসার কি একদম শেষে দেওয়া হয়েছে। এরপর 11-12 সিলেবাস কভার করে এই রকম একটি চ্যাপ্টার আমরা দেখে নিই, ঠিক আছে। 18তম অধ্যায়ে দেখো নাৎসিবাদের উত্থান। প্রথমেই আছে ওয়েমার প্রজাতন্ত্র, তারপরে প্রজাতন্ত্রের সংবিধান, প্রজাতন্ত্রের সংকট, সব ছোট 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 পয়েন্ট করে দেওয়া আছে। গুস্তাভ স্ট্রেসম্যান সম্পর্কে এখানে একটু সংক্ষেপে দেওয়া আছে। এই যে নলেজ অরবিট, আচ্ছা অ্যাডলফ হিটলার এর উত্থান। এখানে খেয়াল করো হিটলারের বিখ্যাত উক্তি, যেমন বিরামহীন যুদ্ধই মানুষকে মহান করেছে, বিরামহীন শান্তি মানুষকে বিনাশ করেছে। এরকম হিটলারের বেশ কিছু উক্তি এখানে পরপর দেওয়া আছে। অনেক সময় পরীক্ষাতে কিন্তু আসতেই পারে কোনো একটা কোটেশন দিয়ে যে এই উক্তিটি কার। আবার ঐতিহাসিকদের মন্তব্যের আলোকে হিটলারের চরিত্রের মূল্যায়ন, যেমন হিটলারকে ইতিহাসের শ্রেষ্ঠ রাজনৈতিক বক্তা হিসেবে চিত্রায়িত করেছেন কে? অ্যালান বুলক। আচ্ছা, নাৎসি দলের সংগঠন, নাৎসি দলের বিভিন্ন শাখা, সুন্দর পয়েন্ট পয়েন্ট করে বলা আছে। এবং নাৎসি দল সম্পর্কে নলেজ অরবিটে আরও বেশ কিছু ইনফরমেশান এক জায়গায় অ্যাড করা হয়েছে। নাৎসি দলের আদর্শ নীতি, হিটলারের অভ্যন্তরীণ নীতি, হিটলারের পররাষ্ট্রনীতি, ভার্সাই সন্ধির বিরোধিতা ইত্যাদি ইত্যাদি। হিটলারের অস্ট্রিয়া দখল, এই যে মিউনিক চুক্তি, এবং অধ্যায়ের শেষে টেস্ট ইয়োরসেলফ এমসিকিউ। এরপরে একেবারে বইয়ের শেষে আমরা যে পরিশিষ্ট অংশ তা একটু দেখে নিই। এই পরিশিষ্ট অংশে প্রথমেই যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আধুনিক ইউরোপের সময় সারণী। আমার তো খুব খুব কাজের মনে হয়েছে। কেউ ধরো ইউরোপের ইতিহাসটা শেষ করেছে, সে একবার একটু চোখ বুলিয়ে নিতে চায় যে কোন সালে কোন ঘটনা হয়েছে, তার জন্য এই অংশটা খুব খুব কাজের। তো এখানে মোটামুটি ফরাসি বিপ্লব থেকে আছে, এবং তারপর বিভিন্ন যে ঘটনা পরপর কোন কোন বছর বা বিশেষ গুরুত্বপূর্ণ তারিখে কোন কোন ঘটনা ঘটেছে পরপর দেওয়া আছে, একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। এরপর যে অংশগুলো জোড়া হয়েছে সেগুলো এসএলএসটির জন্য খুব একটা কার্যকরী নয়। যারা গ্র্যাজুয়েশন করছে তাদের জন্য বেশ কাজের হতে পারে। ঊনবিংশ শতকে ইউরোপের সাহিত্য, বিজ্ঞান ও সংস্কৃতি, এটা এসএলএসটির কাজে আসবে না। এসএলএসটির কাজে যে অংশটা আসবে সেটা হচ্ছে ঐতিহাসিক উদ্ধৃতি। ইউরোপের ইতিহাসের বিভিন্ন ঘটনার ওপর গুরুত্বপূর্ণ যে উদ্ধৃতি তা এখানে এক জায়গায় করা আছে। যেমন আমি একটা পড়ে শোনাই। যদি ঈশ্বর না থাকেন তবে তাকে সৃষ্টি করার প্রয়োজন আছে, বলেছেন ভলতেয়ার। এর পরে আছে দেখো,
এক নজরে বলে এখানে যেটা দেওয়া আছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যেমন সূর্য রাজা এই নামে কে পরিচিত ছিলেন বা জনপ্রিয় নাম বা ছদ্মনাম একটা কলাম করা আছে, এবং সেই ব্যক্তিটি আসলে কে, চতুর্দশ লুই। প্রজাপতি রাজা, পঞ্চদশ লুই। দ্বিধাগ্রস্ত রাজা, পিডমন্ড ও সার্ডিনিয়ার রাজা চার্লস অ্যালবার্ট। অর্থনীতির জাদুকর, দশম চার্লসের প্রধানমন্ত্রী ভিলেলি। এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে একটা খুব ইন্টারেস্টিং ওয়েতে অ্যাড করা হয়েছে। এছাড়া আরও যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধি ও চুক্তি, যেটাও পরীক্ষার আগে অনেক সময় আমাদের চোখ বুলিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে। সেটা এখান থেকেই কাজ হয়ে যাবে, কারণ ইউরোপের ইতিহাসে এরকম প্রচুর সন্ধি চুক্তি গুরুত্বপূর্ণ, সেটা এখান থেকে কিন্তু আমরা কভার করতে পারি। এর পরে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধ, যেমন পিরামিডের যুদ্ধ ফ্রান্স ও মিশরের মধ্যে হয়েছিল, জয়ী হয়েছিল ফ্রান্স। নীল নদের যুদ্ধ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল, জয়ী হয়েছে ইংল্যান্ড। এই রকমভাবে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোকে এক নজরে এখানে প্রেজেন্ট করা হয়েছে। আরেকটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন এখানে অ্যাড করা হয়েছে যে ইতিহাসের কতিপয় ব্যক্তিত্ব ও তাদের জীবনীকার, যেমন নেপোলিয়ন বোনাপার্টের জীবনীকার ভিনসেন্ট ক্রোনিন, অ্যাডলফ হিটলারের জীবনীকার অ্যালেন বুলক, এগুলো কিন্তু পরীক্ষা অনেক সময় আসে। এছাড়া আছে আধুনিক ইউরোপ ইতিহাসের কতিপয় শব্দার্থ সূচি, যেমন কুলটুর ক্যাম্প শব্দের অর্থ সভ্যতার সংগ্রাম, নারদ শব্দের অর্থ জনগণ, ডাচি শব্দের অর্থ হচ্ছে জমিদারি, বলকান শব্দের অর্থ পর্বত ইত্যাদি। আর একদম শেষ অংশে যেটা অ্যাড করা হয়েছে তা হচ্ছে বিগত বছরের প্রশ্নাবলী। এসএলএসটি 2016-9-10 শুধুমাত্র ইউরোপের পোর্শন থেকে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলো এখানে দেওয়া আছে এবং তার আনসার কি লাস্টে দেওয়া রয়েছে। এসএলএসটি 2016-11-12 ইউরোপের যে প্রশ্নগুলো ছিল সেগুলো এখানে দেওয়া আছে, তার আনসার কি। মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনেরও 9-10 এবং 11-12 যে কোশ্চেন তা এখানে অ্যাড করা হয়েছে। তো মোটামুটি এই হচ্ছে সম্পূর্ণ বইটি আমার দারুণ লাগলেও এর দুটি ড্রব্যাক কিন্তু আমার চোখে পড়েছে। প্রথমত, বইটি দেখতে গিয়ে বেশ কিছু জায়গায়, খুব বেশি না হলেও বেশ কিছু জায়গায় প্রিন্টিং মিস্টেক এবং স্পেলিং মিস্টেক আমার চোখে পড়েছে। তো অথারের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এর পরবর্তী যে এডিশন সেখানে এই মাইনর মিস্টেকগুলো যদি কারেকশান করে দেওয়া যায় আর একটু খুঁটিয়ে দেখে, তাহলে সেটি শিক্ষার্থীদের জন্য যথেষ্ট বেনিফিশিয়াল হবে। আর দ্বিতীয় যে ড্রব্যাক তা হচ্ছে এর এমসিকিউ পোর্শন। এই বইটিতে প্রত্যেক অধ্যায়ের শেষে এমসিকিউ রাখা হলেও আমার কোথায় যেন মনে হয়েছে যে তা যথেষ্ট সাফিসিয়েন্ট না। আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যদি অ্যাড করা যেত তাহলে বইটিকে একেবারে ইউরোপের ইতিহাসের জন্য স্বয়ংসম্পূর্ণ বলা যেত। অর্থাৎ পরীক্ষার্থীরা এর টেক্সচুয়াল পোর্শন থেকে যতটা বেনিফিটেড হবে, এমসিকিউ পোর্শন থেকে কিন্তু ততটা বেনিফিট তারা পাবে না। এমসিকিউ প্র্যাকটিসের জন্য তাদেরকে অন্য কোনো বইয়ের সহায়তা নিতেই হবে। যেমন এই ফরাসি বিপ্লবের অধ্যায়টা তোমরা খেয়াল করো, এখানে এই যে এখান থেকে এমসিকিউ শুরু হয়েছে এবং এন্টায়ার ফরাসি বিপ্লব থেকে উনি মোটে 24টা এমসিকিউ রেখেছেন। আমার ভীষণ ইনসাফিসিয়েন্ট মনে হয়েছে। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ অ্যাড করার যথেষ্ট জায়গা ছিল। আবার নেপোলিয়ন বোনাপার্টের চ্যাপ্টার থেকে উনি কিন্তু যথেষ্ট এমসিকিউ রেখেছেন। যেমন এখানে এমসিকিউ এর সংখ্যা হচ্ছে 72 এবং যেটুকু এমসিকিউ আছে তার কোয়ালিটি যথেষ্ট ভালোই বলা যেতে পারে। তবুও আমার ম্যাক্সিমাম চ্যাপ্টারে মনে হয়েছে যে এমসিকিউ যথেষ্ট ইনসাফিসিয়েন্ট। তো বিভিন্ন অধ্যায়ের শেষে আরও কিছু সংখ্যার কোয়ালিটি সম্পন্ন এমসিকিউ যদি অ্যাড করা যেত তাহলে শুধুমাত্র এই বইটি এসএলএসটি পরীক্ষার্থীদের জন্য ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে সাফিসিয়েন্ট হয়ে যেত। এই আলোচনাটি এবার আমি শেষ করব কম্প্যারিজন এবং আমার ফাইনাল ওপিনিয়ন দিয়ে। কম্প্যারিজন হচ্ছে এই বইটির সাথে। এইটি একটি বেসিক্যালি টেক্সট বই, তোমরা জানো আমাদের সবার প্রিয় টেক্সট বই। টেক্সট বই পড়ার যে সুবিধা তা হচ্ছে ইতিহাসের যে কোনো ঘটনার কনসেপ্ট ক্লিয়ার করতে ও ধারাবাহিকভাবে সেই অংশের ওপর ধারণা তৈরি করতে সাহায্য করে। টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই।
তো এই বইটি ঠিক স্ট্যান্ড করছে কোথায়? এই বইটি স্ট্যান্ড করছে টেক্সট বই এবং ওয়ান লাইনার বইয়ের ঠিক মাঝামাঝি। এই বইটি তৈরির ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে স্যার জীবন মুখোপাধ্যায়ের এই বইটির যথেষ্ট সাহায্য নিয়েছেন। কারণ জীবন মুখোপাধ্যায়ের বইয়ের যে ভাষা, যে ঘটনা নির্মাণ, শব্দবন্ধ, তা অনেক জায়গাতেই আমি হুবহু এখানে পেয়েছি। কিন্তু কোথায় যেন আমার মনে হয়েছে যে এই বইয়ের উপস্থাপনা আরও বেটার। এবং এসএলএসটির মতন কম্পিটিটিভ পরীক্ষার কথা মাথায় রেখেই যেহেতু এই বইটিকে তৈরি করা হয়েছে, তাই এসএলএসটির যারা পরীক্ষার্থী এই বইটি তাদের জন্য ভীষণ ভীষণ কাজে আসবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই বই পড়তে গিয়ে তোমরা খেয়াল করবে যেমন ধারাবাহিকভাবে ঘটনাকে উপস্থাপন করা হয়েছে, তার সাথে প্রচুর অতিরিক্ত ইনফরমেশান যা তোমরা এই বইতে পাবে না তা কিন্তু এখানে পাবে। প্রতি ছত্রে ছত্রে সেই অতিরিক্ত ইনফরমেশানকে এখানে অ্যাড করা হয়েছে। মানে উনি আরও একাধিক টেক্সট বইয়ের সাহায্য নিয়েছেন, বিভিন্ন রেফারেন্স বইয়েরও সাহায্য নিতে পারেন, নিয়ে কিন্তু এই বইটা উনি তৈরি করেছেন। ফলে ইন্ডিভিজুয়াল এই একটা বই মোর দ্যান এনাফ। মানে তোমাদের আরও 4-5টা টেক্সট বই কিন্তু দেখার প্রয়োজন হবে না। তো যদি তোমরা বলো যে এই বইটিকে আমি 10-এর মধ্যে কত রেট করতে পারি, হয়তো এই রেটিং স্কেল দেখে তোমরা একটা আইডিয়া করতে পারবে যে এই বইটি আমার কতটা পছন্দ হয়েছে। তো 10-এর মধ্যে এই বইটিকে আমি 8.5 রেট করতে পারি। 1.5 নম্বর যে কাটছি তার পিছনে প্রথম কারণ হচ্ছে ইনসাফিসিয়েন্ট নাম্বার অফ এমসিকিউস, যেটা অ্যাড করলে এই বইটা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠত। এবং দ্বিতীয়ত হচ্ছে বেশ কিছু জায়গায় খুব মাইনর কিছু স্পেলিং মিস্টেক এবং প্রিন্টিং মিস্টেক আমার চোখে পড়েছে। আর বই বাইন্ডিংয়ের যে ফল্ট সেটি যথেষ্ট নেগলিজিবল। সেটার জন্য এই বইয়ের ভিতরকার যে অ্যাকচুয়াল কোয়ালিটি, কন্টেন্টের কোয়ালিটি, তা মোটেই ইম্প্যাক্টেড হচ্ছে না। তো আমি শেষ করছি এই বলেই যে যারা এসএলএসটির পরীক্ষার্থী আছো এবং ইউরোপের ইতিহাসের জন্য একটি ভালো বই, একটি গাইড বই খুঁজছো, তারা চোখ বন্ধ করে এই বইটিকে নির্বাচন করতে পারো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। বাই।